তো এটাই হলো অজয় ব্রিজ। অজয় নদীর উপর দিয়ে গেছে ব্রিজটা, খুব একটা বেশি পুরনো হয়নি মনে হচ্ছে দেখে। আর নিশ্চয়ই তো মানে অজয় নদী বান ডুবেছে একটা কথা ছিল। যেটা এখানকার ঐতিহ্য সেটাও দেখা গেল, সেই নাচটা দেখো, নাচ হচ্ছে এখানে। আমাদের আজকের যে ভিডিও আছে সেই ভিডিওটা হচ্ছে বোলপুরকে নিয়ে। তো আমরা আজকে বোলপুরের সফরে বেরিয়েছি। ভিডিওটা কেমন লাগছে তোমাদের ভালো করে দেখে একবার পুরো ভিডিওটা দেখো প্রথমে, তারপরে আমাকে জানিও কমেন্ট করে। আমি প্রথমবার বোলপুর যাচ্ছি, তো জানি না কেমন হবে। চেষ্টা করব বোলপুরে যতগুলো দর্শনীয় স্থান আছে সেগুলো তোমাদের দেখাতে। আমি আপাতত একটা মানে হোটেলে দাঁড়িয়েছি একটু ঠান্ডা খাবো বলে, কারণ সকালে রোদ্দুরটা একটু অল্প অল্প থাকলেও গরম লাগছিল। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে ভিডিওতে আবার দেখা হচ্ছে রাস্তাতে। তো বন্ধুরা আমরা এখন উলাম বাজারের দিকে যাচ্ছি, যেখান থেকে আমাদের গন্তব্যস্থলে যেতে হবে। আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে বাদিক নিয়ে নিয়েছিলাম পানাগড়ের একটু আগেই। এবার দেখো এখান থেকে আমরা আবার বাদিক নেবো। পানাগড় এখান থেকে ডান দিকে 3 কিলোমিটার, আর আমরা এই দার্জিলিং 513 কিলোমিটার দেখাচ্ছে, এই রাস্তাটা নেব বাদিকে। কোনো এক সময় দার্জিলিং যাওয়ার জন্য এই রাস্তাটা ধরবো আশা আছে। দেখো এই রাস্তাটাই আমাদের গন্তব্যে আমাদের নিয়ে যাবে। দেখো এখান থেকে সিউড়ি হচ্ছে 71 কিলোমিটার, বোলপুর হচ্ছে 43 কিলোমিটার। বোলপুর থেকে আমরা মাত্র 11-12 কিলোমিটার দূরে আছি। তো তোমরা পানাগড় জঙ্গলের কথা তো সবাই শুনেছো। তো বোলপুরের আগে পানাগড়ের মতনই একটা জঙ্গল আছে, আমি জঙ্গলটার নাম জানি না। আমি নিজে পানাগড় জঙ্গলে ঘুরে এসেছি। সেই জঙ্গলের যে লেন্থ মানে ডিস্টেন্সটা এক জায়গা থেকে অন্য জায়গাতে দূরত্বটা মানে শুরু শেষ এইসব কিছু। তো এই জঙ্গলটা কিন্তু এর থেকে কম না, আমি দেখছি কখন ধরে চলছে, চলেই যাচ্ছে। টিকিটটা কাকে দেবো দাদা? তো আমরা ঢুকে গেছি সেঞ্চুরির মধ্যে। অ্যাকচুয়ালি ডিয়ার পার্ক বলছে, এটা কিন্তু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি একটা। দেখো এটা দ্য হিস্টোরি অফ বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেটা আমি ভাবছিলাম এটা বল্লভপুর আর ডিয়ার পার্কটা কি আলাদা। আলাদা না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে এখানকার লেআউটটা। 3টে ঝিল আছে এখানে, ওয়াচ টাওয়ার আছে একটা, আর তুমি কোথায় দাঁড়িয়ে আছো ইউ আর হেয়ার জাস্ট মানে ওখান থেকে ঢোকার জায়গাটা। চলো একবার করে এক্সপ্লোর করি ভিতরে কি আছে। দেখো হরিণটা মাথা নিচু করে খাচ্ছে। ওই দেখো হরিণটা নড়ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ওটা হরিণটা এসছে, ওরকম 6-7খানা এসছে, আরও ওইরকম আরও 6-7টা এসছে, ওরা এদিক ওদিক ঘুরছে। তো হরিণটাও আমার দিকে তাকিয়ে আছে, দুখানা হরিণ দেখছে আমি কি করছি। পিছন ওই দেখো আর একটা হরিণ আসছে, দেখেছো? যাক, আমার আশাটা সফল হলো। হরিণটা জাস্ট এসেছে এখানে, টাইম হয়ে গেছে 10টা, তো ওর জন্য হরিণের টাইমিংয়ে একদম খাবার টাইমে চলে এসছে হরিণ। দেখো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে তুমি কতটা কি আশা করো আমি জানি না, তবে আমার মতে ওয়াইল্ড লাইফ, এরকম ওয়াইল্ড লাইফ থেকে তোমার বেশি কিছু আশা করা উচিত না।
এখানে 100 টাকাটা আমার মনে হলো খুবই বেশি। এখানে তুমি ঘুরতে থাকো, রাস্তা তো যেরকম দেখতেই পাচ্ছ, রাস্তা এরকম আছে, দু সাইডে রাস্তা এরকম আছে, কিন্তু এই রাস্তা ধরে তুমি যাও, কখন কি দেখতে পাবে তার ঠিক নেই। আর বলছিল নাকি এখানে খাবার দেয় হরিণগুলোকে, তো হরিণগুলোকে খাবার দেয়, তো হরিণগুলো নাকি রাস্তার কাছে চলে আসে, তো সেটা একটা ব্যাপার। দেখো আমি আছি একটা সাঁকোর উপরে, নিচ দিয়ে এই যে এইটাতে দেখতে পাচ্ছ, নিচ দিয়ে জন্তু জানোয়ার যারা আছে তাদের নিচ দিয়ে যাওয়ার রাস্তা। এটা রাস্তাটা দেখলে বুঝতে পারবে এখানে এখানে কিন্তু যাতায়াত হয়, এখানে যাতায়াত হয়। আর এর ভিতরে বেশি কিছু যাব না, সেরকম খুব একটা ভালো লাগলো না আমার এখানে এসে, মানে আমার মনে হচ্ছে 100 টাকাটা জলে গেল আমার। তাও ঠিক আছে, আমার 100 টাকার জন্য যদি তোমাদের একটা লাভ হলো, তোমরা এখানে এসে বেকার 100 টাকা খরচা করে ঢুকতে এসো না। এর থেকে অনেক ভালো ভালো জায়গা আছে শান্তিনিকেতনে, বোলপুরে, তোমরা সেগুলো দেখো। জায়গাটা অন্য লোকের জন্য, ট্যুরিস্টদের জন্য না, তোমরা বুঝতেই পারছো। তো আমি এখন সুজনী শিল্পগ্রামে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ গ্রামটা জাস্ট ঢুকেই বোঝা যাচ্ছে। দেখো মনে হচ্ছে কোনো একটা মণ্ডপে ঢুকে গেছে, দুর্গা পুজোর মণ্ডপ। শিল্পগ্রাম নাম যেরকম দিয়েছে, তো শিল্পীটাও সেরকম। দেখো এখানে ঢুকলে মনে হবে যেন একটা নবশিল্প কিছু একটা তৈরি হয়েছে, জাস্ট পুজোটা শেষ হলো, এরকম একটা ব্যাপার এখানে। এখানে তোমরা আসতে গেলে টিকিট, এখানে টিকিটের মূল্য 30 টাকা, তো তোমরা সেই হিসেবে আসতে পারো, অসুবিধা নেই। সামনে ঢুকে বাদিকে এই দিকটা হচ্ছে টয়লেটটা আছে, আমরা গেটটা দিয়ে ঢুকেছি, তো এই দিকটা টয়লেট। আর দেখো এখানে একদম লিখে দিয়েছে অফিস সেকশন, আদিক্রান্তি, স্কাল্পচার গার্ডেন, ক্রাফট স্টল, সব এখানটাতে আছে। এখানে কিছু মাটির ঘরও তৈরি করে রেখে দিয়েছে, সব কিছু তৈরি করা আছে এখানে পুরোনো দিনের। বাংলা আমি জাস্ট একটা বাংলাতে আসলাম, আমি একটা রুমে ঢুকছি, দেখো তোমরা যদি এগুলোর নাম জানো তাহলে আমাকে কমেন্ট করো। একটু দেখে মনে হচ্ছে মাদুল এগুলো। এই জিনিসটা বাঁকুড়াতে দেখেছিলাম, টেরাকোটার কাজের মতো, ঢাক, ঢোল। তো বন্ধুরা, তোমরা এই গ্রামের ভিতরে যত আসবে এরকম দেখতে পাবে ছোট ছোট অনেক ঘর যেগুলো দেখতে পাচ্ছ, সেই প্রত্যেকটা ঘরের সামনে সেই এক একটা রাজ্যের নাম লেখা আছে। যেরকম আমরা এখন যেখান থেকে যাচ্ছি সেখানে লেখা আছে ঝাড়খণ্ড, অর্থাৎ এই যে শিলাটা লেখা আছে কিংবা এটা যে লেখা আছে আসামের পিছনে যে ঘরটা আছে সেই ঘরটাতে আসামেরই শিল্প সংস্কৃতির ওখানে নিদর্শন পাবে তোমরা গেলে। এরকম অনেক রাজ্যের অনেক রকম ঘর আছে। আমি এখন যে ঘরটায় ঢুকেছি সেটা ছিল আন্দামান নিকোবরের ঘর। তোমরা দেখতেই পাচ্ছ একটা চালা টাইপের ঘর, মাটি থেকে অনেকটা উঁচুতে বাঁশের উপর তৈরি করা হয়েছে। এইটা আন্দামানে যেরকম জলের অবস্থা, অনেক সময় জোয়ার কিংবা ভাটায় জল আপ ডাউন হয়, ওরা বাড়িটা অনেকটা উপরে তৈরি করে, সেই হিসাবেই বাড়িটা তৈরি করা হয়েছে। তোমরা বাড়িগুলোকে দেখলে বুঝতে পারবে এই জায়গার খাসিয়াতটা কী আছে বা বিশেষত্বটা কী আছে। তো তোমরা এইখানে আসতে পারো, কিন্তু যে ভিডিওগ্রাফি এটা করবে তোমরা সেটা একটু সাবধানে করতে হবে, কারণ এখানে সব জায়গায় ভিডিওগ্রাফি অ্যালাউ নেই।
আর তার জন্য আলাদা টিকিটও অনেক সময় কাটতে হয়। তো সৃজনী শিল্পগ্রাম যেটা ছিল সেটা মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। সব কিছু ভিডিও তুলতে পারিনি, এখানে প্রচুর জিনিস আছে দেখার, তোমরা নিজেরা এসে না দেখলে বুঝতে পারবে না। প্রত্যেকটা ঘরে কিছু না কিছু আছে। পিছনে একটা বুদ্ধ মূর্তি আছে, যেটা নিম গাছটার পেছনেই আছে, দেখা যাচ্ছে না। তো এরপরে ভাবছি আমি যাব এবার শান্তিনিকেতনে। চলো, তো ফির দেখা হচ্ছে আবার। বোলপুর এসেছি আর শান্তিনিকেতনের মিউজিয়াম দেখবো না, এটা কখনো হতেই পারে না। তো আমরা এখন যে বাড়িটার সামনে আছি সেটাই হচ্ছে শান্তিনিকেতনের ওই মিউজিয়ামটা। এর নিচের তলায় গীতাঞ্জলির সমস্ত ডকুমেন্ট কিংবা স্মারকলিপিগুলো পাবে, আর উপরের তলায় পাবে আমাদের গুরুদেব অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত ব্যবহার্য জিনিসগুলো, যে জীবদ্দশায় যেগুলো ইউজ করতো সেই জিনিসগুলো উপরে তোমরা দেখতে পাবে। তো স্বাভাবিকভাবে এইখান থেকেই নোবেলটা চুরি হয়েছিল, যেখানে নোবেলটা এখন রাখা আছে সেটা হচ্ছে রেপ্লিকা আসল নোবেলটার। তো আমরা এখন যাচ্ছি এর পিছনে থাকা মাঠটার দিকে। তো এই মাঠের এখানে অনেকটাই ফাঁকা জায়গা। তো তোমরা যে সাদা রঙের বাড়িটা মাঠের দেখতে পাচ্ছ বাঁদিকে, সেইটা ছিল আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্রামস্থল। আর একটা কথায় আমি সিকিউরিটিকে যেটা জানলাম, সিকিউরিটির কাছে জিজ্ঞাসা করেছিলাম, তিনি এই যে ঘরটা আমি তোমাদের দেখালাম, এই সাদা ঘরটা এখানে অতিথিশালা হিসাবে ইউজ করতো। বাইরে থেকে যদি কোনো গেস্ট আসতো তাহলে তারা এখানে বসতো আর এখানেই মিটিং হতো। তো এইরকম ঘর বাদ দিয়ে আরও 4টে ঘর আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এখন বর্তমানে যেখানে আমরা যাচ্ছি সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ইউজ করা যে গাড়িটা সেটার কাছে। তোমরা অনেক ভিডিওতে এই গাড়িটাকে দেখতে পাবে যে এই গাড়ি থেকে আমাদের গুরুদেব নামছে। এটা হচ্ছে সেই গাড়িটা, যত্নের জন্য গাড়িটাকে খুব একটা বেশি পুরনো মনেও হয় না এখনো। দেখো তোমরা সেই গাড়িটাই দেখতে পাচ্ছ আমাদের সামনে। আর এই যে সেই ঘরগুলোর কথা বলছিলাম, 4খানা ঘর ছিল, এই 4টে ঘর, এই সামনে 2টো, মিডিলে একটা, 3টে, আর বাঁদিকে একটা, 4টে। বিভিন্ন সিজনে এখানে কবিগুরু এসে বিভিন্ন বাড়িতে থাকতো। 1862 সালে যখন দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম এই জায়গাতে আসেন, তখন এই জায়গাটার নাম কিন্তু মোটেও ছাতিমতলা কিংবা বোলপুর ছিল না। এই জায়গাটা তৎকালীন নাম ছিল ভুবনডাঙ্গা। তো ভুবনডাঙ্গায় সেই সময় রাজা ছিল ভুবনমোহন সিং, তার সঙ্গে লন্ডনে পরিচয় হয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের। তো তিনি এই জায়গাটায় এসে একটা ছাতিম গাছের তলায় বিশ্রাম নিয়ে তার এতটাই ভালো লেগেছে জায়গাটা, তো তিনি ওই জমিদারের কাছে এই জায়গাটা ক্রয় করার যে আগ্রহ সেটা বলে বসেন। তো জমিদার কি করে, 1 টাকার বিনিময়ে তৎকালীন সময়ে 20 বিঘা জমি আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুরকে দান করেন। তো সেই 1 টাকার বিনিময়ে নেওয়া 20 বিঘা জমির খাজনা ইংরেজ সরকারকে দিতে হয়েছিল সেই সময় 5 টাকা। যদিও পরবর্তীকালে ধীরে ধীরে এই জমিটা কিনে এখন বর্তমানে 3600 বিঘা জমি দাঁড়িয়েছে, যেটা টোটাল বিশ্বভারতী কম্পাউন্ডের এরিয়া। তো এটাই হচ্ছে সেই ছাতিমতলা, আমাদের সবার প্রিয় আমাদের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের। তো আমরা এখন যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি সেই বাড়িটির নাম হচ্ছে শান্তিনিকেতন গৃহ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1862 সালে যখন এখানে একটা আশ্রম তৈরি করেন, তারপরে 1863 থেকে 64 সালের মধ্যে এই গৃহটা তৈরি করেন। এই গৃহটা একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই গৃহটা সর্বধর্ম সমন্বয়ে তৈরি করা হয়েছে। সামনে দিয়ে তোমরা যদি গৃহটাকে দেখো তাহলে দেখলে মনে হবে চার্চ। এর ডান দিকে একটা গম্বুজ তৈরি করা আছে, সেটাকে দেখলে মনে হবে মসজিদ। আর এর বাঁদিকে তৈরি করা আছে মন্দির। অর্থাৎ একই বাড়ির ছাদের উপর থেকে দেখলে 3 দিকে 3 রকম জিনিস তৈরি করা আছে। আর এইটাই হচ্ছে সেই গৃহ, অর্থাৎ সেই বাড়ি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় এসে প্রথম শান্তিনিকেতনে থেকেছিলেন। আর তোমরা অনেক কবিতা তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের পাবে, যেরকম আমলকি বন নিয়ে কবিতা কিংবা শিউলি ফুলের কবিতা, সেগুলো কিন্তু এখানে বসেই লেখা, কারণ এই বাড়িটার পিছন দিকে আমলকি বন আছে আর সামনের দিকে শিউলি বন। ক্যামেরাতে খুব একটা বেশি ধরা পড়ছে না যদিও, কিন্তু বাড়িটার সামনে একটু এগিয়ে গেলেই খালি চোখে তোমরা গম্বুজটা আর সামনের যে চার্চ টাইপের স্ট্রাকচারটা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো এমনি সাধারণভাবে ভিতরে ঢোকা তো এখন বারণ, বাইরে থেকে যে যতটা দেখতে পারবে দেখবে, কিন্তু ভিতরে কিন্তু ঢুকতে দিচ্ছে না এরা। সামনে থেকে ব্যারিকেড করা আছে, ইয়েলো কালারের একটা ফিতে লাগানো, তোমরা হয়তো ভিডিওতেও দেখতে পাচ্ছ।
এই হিসাবেই তোমাদের জায়গাগুলোকে দেখতে হবে। আর কিছু কিছু জিনিস যেগুলো থাকবে সেগুলো গাইডকেও তোমরা নিতে পারো, তাহলে আরো ভালোভাবে জায়গাটা জানতে পারবে। বন্ধুরা, তোমরা যদি শান্তিনিকেতন গৃহের ঠিক বাদিকে চলে আসো, আমরা এখন যেখানে আছি, তাহলেই তোমরা দেখতে পারবে উপাসনা গৃহ। এটা 1891 সাল নাগাদ তৈরি করা হয়েছিল। এখানে কিন্তু এখনও প্রত্যেক বুধবার প্রার্থনা করা হয়। যে কোনো ধর্মের লোক তার নিজস্ব আরাধ্যকে প্রার্থনা করতে পারে এখানে এসে প্রত্যেক বুধবার। আর এখানে ড্রেস কোড একটা আছে যে সাদা রঙের জামা প্যান্ট পরে এখানে ম্যাক্সিমাম লোক প্রার্থনা করতে আসে। এখানে কিন্তু সব ধর্ম একসঙ্গে প্রার্থনা করা যেতে পারে যে কোনোভাবে, কোনো অসুবিধা নেই। তবে বুধবারই শুধুমাত্র এটা খোলা থাকে। এটা হচ্ছে উপাসনা গৃহ বা প্রার্থনা হল। এটাকে অনেকে ব্রহ্ম মন্দিরও বলে। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি তারেধ্বজ বাড়িটার সামনে। এই বাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল বিজ্ঞানের অধ্যাপক তেজেশচন্দ্র সেনের। তিনি এই বাড়িটায় থাকতেন। যদিও অনেকে বলে যে তালগাছ এক পায়ে ছাড়িয়ে এই কবিতাটি এই বাড়িটাকে দেখে লেখা হয়েছিল, কিন্তু এটা একদম সত্যি না। তেজেশচন্দ্র সেন এখানে থাকতো, তার কারণ হচ্ছে তিনি ছিলেন প্রকৃতি প্রেমী। আর সেই সময় বীরভূমে এত খরা পড়েছিল, তিনি গাছ লাগাতেন, আর যাতে গাছ কেউ কেটে না নিয়ে চলে যেতে পারে তার জন্য তিনি এখানে থেকে সেগুলোকে পাহারা দিতেন। এই ঘরটার আসল উদ্দেশ্য কিন্তু সেটাই ছিল। আমরা এখন সামনে যে লাল সাদা ঘরটা দেখতে পাচ্ছি, কিছু লোক দাঁড়িয়ে আছে সামনে, সেটা হচ্ছে ডাকঘর। আর এটাই ছিল সেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ডাকঘর। এই তৎকালীন সময়ে ডাকঘরে ডাকমাস্টার ছিলেন রতন বলে একজন। সেই সময় ছিল এটা খড়ের চাইনি আর মাটির দেওয়াল। এটা হচ্ছে প্রান্তশালা। তো সেই সময় পথিকদের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই জিনিসটাকে তৈরি করেছিলেন। এখানে মেনলি ভিতরে একটা কুয়ো আছে আর তার চারপাশে কিছু বসার জায়গা। এটা কিন্তু একটা হেরিটেজ সাইট, যদিও দেখলে মনে হয় না। এটা সেই সময় কবিগুরু তৈরি করেছিলেন পথিকদের জল তৃষ্ণা মেটানোর জন্য জল আর খাওয়ার জন্য কাঁচা ছোলা আর গুড় দেবেন বলে। এটাই পান্থশালা সেই সময়কার, যেটা এখন মোটামুটি দেখলে মনে হবে না আপনার কোনো হেরিটেজ সাইট, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা হেরিটেজ সাইট। তো বন্ধুরা, আমরা এখন আমাদের বোলপুর প্রথম পর্ব ভিডিওর শেষ ভাগে চলে এসেছি। তো আমাদের ভিডিওতে তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ সেটা বট গাছ। তো এই বট গাছটাই সেই বট গাছ যেটা তোমাদের বিখ্যাত সহজ পাঠের প্রথম পেজে আছে। তো এই গাছটার নিচে বসেই কবিগুরু হাট কবিতাটা রচনা করেছিল, এটা কথিত আছে। কবিগুরু নিজের হাতে এই পাহাড়ের নিচে যে এই বট গাছটার নিচে যে ছোট ছোট পাথরগুলো নিয়ে এসে একটা পাহাড় তৈরি করার চেষ্টা করেছিল। তারপরে এই জায়গাটার নামও হয়েছিল তিন পাহাড়, সেটাও তোমরা এখানে আসলে দেখতে পারবে। তো আমাদের ভিডিও তো আজকের মতন এখানেই শেষ। আশা করি তোমরা বোলপুরের সেকেন্ড পার্টটা অর্থাৎ দ্বিতীয় পর্ব তোমরা আবার আমাকে দেখবে। তো আজকের মতন আমাদের ভিডিও এখানেই শেষ।